স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. This new agreement highlights the priorities of the interim government. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা যে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। নাফি, অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন সেখানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমন কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এবং সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সম্ভব বৈঠক শেষে $200 মিলিয়ন অর্থ ছাড় করে মার্কিন দাতা সংস্থা USAID এবং সেই সঙ্গে পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। আমরা অল্প বৃষ্টি এবং ভারী বৃষ্টি হইলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একতলা বিল্ডিং যেগুলো ছিল সেগুলো সবগুলোই পানিতে ডুবে গেছে। রিক্সা পাচ্ছি না, কোনো সিএনজি পাচ্ছি না, যে কিভাবে যাব। এই বৃষ্টিতে আমাদের চলাফেরা এটা কষ্টকর হয়ে যাইতেছে। নদীর পানিতে বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের মানুষেরা খুব মানবতার জীবনযাপন করতেছে। নাফি, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি কোথাও কোথাও মুষলধারে, আবার কোথাও কোথাও থেমে থেমে হয়েছে। এবং এই ভারী বৃষ্টির প্রভাব দেশের বিভিন্ন জেলায় যেমন পড়েছে, বিশেষ করে যেগুলো বিভিন্ন জেলার নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু এই প্রভাব বেশি পড়েছে। সম্প্রতি এই অতি বৃষ্টির কারণেই কক্সবাজারে পানিবন্দী 6 উপজেলার 20,000 মানুষ। এই নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে শুরুতেই যে কথা বলছিলাম শম্পা, সেটা হচ্ছে মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ যে সফর এবং বাংলাদেশ যে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে সে ব্যাপারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র বলে জানাচ্ছে। এবং সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে প্রতিনিধি দলটি তারা পরে বৈঠক করেন পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে $200 মিলিয়ন অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃষি এবং স্বাস্থ্য খাত সহ আর্থিক যে স্থিতিশীলতা আনতে হবে বাংলাদেশে, সেক্ষেত্রে তারা সহায়তা করবে এমনটি প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী বেলায়েত হোসাইন। আমরা দেখে আসবো সেটি। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন এক বাংলাদেশ, নতুন এক সরকার ব্যবস্থা, নতুন করে আঁকা হচ্ছে অর্থনীতির গতিপথ। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাথে উন্নত বিশ্বের কী ধরনের সম্পর্ক হবে তা দেখার অপেক্ষায় 18 কোটি মানুষ। ঠিক এসব আলোচনার মধ্যেই ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। গত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। রোববার সকালে প্রথমেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও অর্থ উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে 2021 সালে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ড এগ্রিমেন্টের আওতায় $202 মিলিয়ন অর্থ ছাড় করার সিদ্ধান্ত হয়। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities
to be able to grow and lead in this country. এই চুক্তির আওতায় 2026 সালের মধ্যে $954 মিলিয়ন দেবে মার্কিন দাতা সংস্থা USAID, যার মধ্যে $425 মিলিয়ন আগেই দিয়েছিল দাতা সংস্থাটি। আর্থিক খাত সংস্কার ও তরুণদের অগ্রাধিকার দিয়ে এই সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর ঠিক বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে মার্কিন প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন তারা। বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পৃথক দুটি পোস্টে জানানো হয়, বাংলাদেশ যে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে সে প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করবে বলেও জানিয়েছে দেশটি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এ বিষয়ে আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী নাইম আবির, চলে যাচ্ছি তার কাছে। আবির, বৈঠক শেষে এই দ্বিপাক্ষিক আলোচনা এবং সরকারকে সহযোগিতার বিষয়ে আর কি কি জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল, জানাবেন। সম্ভব সবশেষ যে তথ্য সেটি একটু জানিয়ে রাখতে চাই। শুরুতেই পররাষ্ট্র সচিব কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই মার্কিন প্রতিনিধি দল যে বাংলাদেশ সফর করছে তাদের সাথে মূলত বাংলাদেশের যে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে এই শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ছাত্র জনতার যে আন্দোলনের পরে বিপ্লব এবং বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যে শাসনামল শুরু হয় বা ক্ষমতায় আসে বা দায়িত্ব নেয়, তার পরবর্তী সময়ে যে রাষ্ট্র সংস্কারের কাজটি শুরু হয়েছে সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে জানতে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদেরকে মূলত ঢাকা এটি জানিয়েছে যে বাংলাদেশ কোন কোন জায়গাটাতে আসলে সংস্কারটি করতে চায় এবং যেসব জায়গায় সংস্কার করতে চায় সেই সব জায়গা সংস্কারের মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছে এই আজকের এই আলোচনায়, সেটি হচ্ছে অর্থনৈতিক যে সংস্কার, অর্থাৎ আর্থিক খাত এবং আর্থিক খাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যেমন ব্যাংক ব্যবস্থাপনা রয়েছে, এর বাইরে গিয়ে ডলার সংকটের বিষয়টি এখানে উঠে এসেছে, রিজার্ভের বিষয়টি উঠে এসেছে এবং নিশ্চয়ই ইতিমধ্যেই জানিয়েছি এর আগেও যে প্রায় $202 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এবং এই বিষয়টি বাংলাদেশের উন্নয়নে এবং একই সাথে সুশাসনের পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোর প্রেক্ষিতে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এই যে চুক্তিটি হয়েছে বাংলাদেশ এবং USAID-এর মধ্যকার, এটি 2021 সালের একটি চুক্তি। পরবর্তীতে এটি আসলে কয়েক মেয়াদে অর্থ ছাড় দেওয়া হয়েছে, তার সবশেষ এই অর্থ ছাড়টি আজকের এই বৈঠকটিতে যে MOU সাইন হয়েছে সেখানেতে এই বিষয়টি এসেছে। আর এর আগে বলে রাখি যে অর্থ উপদেষ্টার সাথে কথা হয়েছে, সেখানে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে যে পাচার হয়ে যাওয়া অর্থ, সেই অর্থ কিভাবে বাংলাদেশ ফেরত পেতে পারে সেই বিষয়ে আর্থিক এবং কারিগরি সহযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ থেকে চাওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে আরও বেশ কিছু বিষয় যাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। যেহেতু তারা বলেছে যে এটি একটি বড় প্রক্রিয়া বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সমস্যার সমাধান আসলে হবে সেই বিষয় নিয়ে তারা আলাপ করেছে হওয়ার বিষয়ে এবং একই সাথে বাংলাদেশের যে রাষ্ট্র সরকারের মধ্যে যে প্রশাসনিক সংস্কার, বিশেষ করে র্যাবের সংস্কারের বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে সেটা হলো শ্রম আইন যে সংস্কারের কথা
বলা হয়েছে, যেটি গেল সরকারের আমলেই শাসনামলেই শুরু হয়েছিল, সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছে এবং সেই অগ্রগতি অর্থাৎ শ্রম আইনের অগ্রগতি, র্যাবের স্যাংশনের ব্যাপারে বা র্যাব সংস্কারের যে অগ্রগতি, সেই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা আসলে নোট করেছেন এবং পরবর্তীতে সেটি আসলে আলাপ করা হবে। এবং এর পরবর্তী সময়ে ব্রেট নেইম্যান এই মার্কিন প্রতিনিধি দলের যে নেতৃত্ব দিচ্ছেন, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে আর্থিক বিষয়ের একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আসলে আলোচনায় উঠে আসবে। তো এই ছিল আপাতত আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে সবশেষ খবর। মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। নাফি, গেল 2 দিন ধরে দেশে ভারী বর্ষণ হয়েছে এবং সেই বর্ষণ কিন্তু এখনো কোথাও কোথাও চলছে। এর কারণ হচ্ছে যে নিম্নচাপটি বাংলাদেশে শুরু হয়েছে তারই প্রভাব, এবং এর কারণে বরিশালের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, পাশাপাশি খুলনা অঞ্চলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শম্পা, নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে তলিয়েছে যশোর পৌরসভার নিম্নাঞ্চল। এছাড়া এ নিয়ে আরও জানাতে আমরা যদি জানতে চাই, বরিশালের বটতলা থেকে যুক্ত হবেন সহকর্মী অমিত হাসান, এছাড়া খুলনা থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী রামিম চৌধুরী, এছাড়া দেখতে পাচ্ছি যে যশোরে আছেন আর সহকর্মী রিপন হোসেন। প্রথমে যেতে চাই বরিশালে অমিতের কাছে। অমিত, জানাবো যে নিম্নাঞ্চলের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বরিশালে এবং সেখানকার বাসিন্দাদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নাফি, সকাল থেকেই আসলে দেখাচ্ছিলাম যে বরিশালের বিভিন্ন সড়কে এখনো পানিতে প্লাবিত হয়ে রয়েছে এবং এই পানিতে আসলে জলাবদ্ধতার কারণে বরিশালের যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগে রয়েছেন। আমি সকাল থেকে দেখাচ্ছিলাম বরিশালের বিভিন্ন সড়ক। এই মুহূর্তে রয়েছি নগরীর বগুড়া রোডে। আপনি যদি একটু দেখেন যে নগরীর বগুড়া রোডের চিত্র, তাহলে দেখবেন যে বরিশালের বিভিন্ন সড়ক যেরকম তলিয়ে রয়েছে সেরকমভাবে এই নগরীর এই সড়কটিও কিন্তু পুরোপুরি জলাবদ্ধতাপূর্ণ এবং যারা সড়কে যানবাহন চালাচ্ছেন তারা কিন্তু প্রায় সময়ই আসলে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও বেশিরভাগ জায়গায় এখনও কিন্তু হাঁটু পানি দেখা যাচ্ছে এবং বরিশাল শহরের বিভিন্ন জায়গায় এই সড়কটি ছাড়াও বিভিন্ন সড়কে এখনও জলাবদ্ধতা রয়েছে, যাতে করে মানুষের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত আসলে বাড়ছে এবং কাজ ছাড়া কেউ খুব একটা বাইরে বেরোচ্ছে না। তবে যারা বেরোচ্ছে তারা গাড়ি পেতে কিংবা রিক্সা পেতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং বাড়তি ভাড়ার নেয়ার অভিযোগও কিন্তু তারা করেছেন। তারা একটি দাবি করেছেন যে প্রতিনিয়তই বরিশালে আগের তুলনায় এখন 1 ঘন্টার বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ে এবং তাদের একটা দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা যেন সমাধান করে চলতি কর্তৃপক্ষ। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু গতকাল রাতে বেশ ভালো ছিল, তবে আজ সকাল থেকে এখন পর্যন্ত 22 থেকে 23 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপ কম ছিল, যার কারণে এখন পানি কিছুটা সরতে শুরু করেছে, তবে নগরীর বেশিরভাগ জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে এবং এতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি, বরিশালে জলাবদ্ধতার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। দেখছিলাম নাফি, এবারে আমরা যেতে চাই খুলনায় সহকর্মী রামিম চৌধুরীর কাছে। রামিম, জানাবেন খুলনায় যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেটি নিরসনে সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে? শম্পা, গত 2 দিনের নিম্নচাপের কারণে কিন্তু গত 2 দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে খুলনাতে, কিন্তু এই বৃষ্টির কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এছাড়াও খুলনার বিভিন্ন অলিগলি এবং খুলনার যে রাস্তাঘাটগুলো রয়েছে বেশ কিছু রাস্তাঘাট কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু নগরীর খানজানালি সড়কে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কের অনেকটা অংশই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের যে বিষয়টি রয়েছে যে খুলনা সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু নগরীর বেশ কিছু জায়গাতে ড্রেনের কাজ এখনো পর্যন্ত চলছে এবং এর পাশাপাশি বিভিন্ন রকম রাস্তা সংস্কারের কাজও কিন্তু চলছে, যার ফলে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থায় কিছুটা সমস্যা রয়েছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম অভিযান বা কোনো রকম যে পদক্ষেপ কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি এই নগরীতে। তবে নগরীতে যে খুব বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে তাও কিন্তু নয়। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বৃষ্টিতে কিন্তু ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়, তবে গত 2 দিনের বৃষ্টিতে শুধুমাত্র নগরীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এবং সড়কের যে নিচ অঞ্চলগুলো রয়েছে ঠিক সেই সব জায়গাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
যার ফলে কিন্তু নগরীতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে নগরীতে যে পরিমাণ যান চলাচল করে তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছিল। এর ফলে কিন্তু নগরীতে যারা যাতায়াত করছে তাদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। এর পাশাপাশি নগরীতে আমরা দেখেছি যে নগরীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যেমন নগরীর টুতপাড়া এলাকা, নগরীর বাইতিপাড়া এলাকা, নগরীর মিয়াপাড়া এলাকা সহ বেশ কিছু এলাকা যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে সেসব জায়গাগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু সেখানকার এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ ঝামেলায় রয়েছেন। বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি যে বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে সেখানে কিন্তু অনেক ঘরেও পানি ঢুকেছে এই বৃষ্টির কারণে। এখানে আমরা আবহাওয়া অধিদপ্তর যেটি সাথে কথা বলেছি তারা বলছেন যে গত 24 ঘন্টায় কিন্তু 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও 2 থেকে 3 দিন এরকম বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে বৃষ্টিপাতের সবশেষ খবর। নিম্নচাপের কারণে খুলনাতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নাফি, আমরা সেই খবর জানছিলাম সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের সঙ্গে রামু থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। সম্পা, আমরা মন্তোর সাথে যুক্ত হবো। তার আগে আমরা যেতে চাই যশোরে। সেখানে আছেন রিপন হোসেন। রিপন, জানাবেন যে যশোরে জলাবদ্ধতা কোন কোন এলাকায় হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা? গত দুদিনে আমরা দেখেছি যে 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত, এবং সকাল থেকে এই যে দুপুর 2টা পর্যন্ত এখন পর্যন্ত 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার প্রভাব কিন্তু শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় 30টি থেকে 40টি স্থানে কিন্তু এই জলাবদ্ধতা ক্রমে বাড়ছে। আমরা দেখেছি যে আমি যে স্থানটিতে রয়েছি যশোরের MM কলেজ খড়কি এলাকা, শুধু এই অঞ্চল নাই, যশোর বোর্ড অফিস, শঙ্করপুর, MM কলেজ, এই সমস্ত অঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলগুলো কিন্তু অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা চরম আকারে প্রভাব পড়ে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই এলাকার মানুষ ব্যাপক কষ্টে রয়েছে এবং অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যে তাদের সকালে চুলা এখনো জ্বলেনি, অর্থাৎ অনেকের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে, সে কারণে তাদের রান্না করার ব্যবস্থা নাই। এবং এই যে সড়কটি রয়েছে MM কলেজ সড়ক, এই সড়কগুলোতে কিন্তু মানুষ যাতায়াত করতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে হোটেলে যে খাবার ব্যবস্থা সেটিও কিন্তু খুবই কম রয়েছে, কারণ যে বৃষ্টিপাত হয়েছে আমরা দেখেছি যে অধিকাংশ শহরের দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং যে বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষ রিক্সা ভ্যান এগুলো কিন্তু কম রয়েছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তবে মাঠের বাস্তবতায় সেই পদক্ষেপ আমরা দেখি না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ নাফি। নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে তলিয়েছে যশোরের পৌর অঞ্চলের নিম্নাঞ্চলগুলো, সে খবর জানাচ্ছিলেন রিপন হোসেন। নাফি, এবারে আমরা যাব সহকর্মী মন্তোষ বেদজ্ঞের কাছে। মন্তোষ, জানাবেন ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে কিনা, পাশাপাশি জানাবেন এই পরিস্থিতি কতদিন নাগাদ থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? শম্পা, 2 দিন পরে কক্সবাজারে তৃতীয় দিনে এসে সূর্যের দেখা মিলেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সেটি বিরাজ করছে এবং এই 2 দিন আগে থেকে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে গত পরশু 501 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে, যা কক্সবাজারের ইতিহাসে আসলে রেকর্ড। এরপর গতকাল বৃষ্টিপাত হয়েছে 210 মিলিমিটার এবং আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 18 মিলিমিটার। এই হচ্ছে পরিস্থিতি। ক্রমে আসলে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেটির উন্নতি হচ্ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে, ধীরে ধীরে অনেক জায়গায় পানি নেমেছে এবং কিছু জায়গায় এখনো জলাবদ্ধ পরিবেশ রয়েছে এবং এই যে ভারী বৃষ্টি, অতিবৃষ্টি, টানা বৃষ্টির কারণে আমরা দেখছি যে এখানকার যে বিস্তীর্ণ ফসলি ক্ষেত রয়েছে তা কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এটা মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। প্রচুর মৎস্য এবং কৃষি খাতে কিন্তু প্রচুর ক্ষতির কথা জানিয়েছে কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগ। আমরা এই মুহূর্তে যে এলাকাটিতে আছি এটি দক্ষিণ মিঠাচুরি এলাকার আমু উপজেলার কক্সবাজারের। এই উপজেলার আমরা বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি, এখানে এখনো পর্যন্ত বেশ কিছু বসতবাড়িতে পানি রয়েছে এবং এখন পর্যন্ত বাকখালী নদীর এখানে কাছেই যে বাকখালী নদী আছে, নদীর তীরবর্তী এলাকায় যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো ঝুঁকি
ঝুঁকিতে রয়েছেন, ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। প্রায় ৩০০ পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ইতিমধ্যে গত ২ দিনে কিন্তু সেখানে ১০টির মতো বসতবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে এবং সেখানে লোকজনের মাঝে কিন্তু এখনো আতঙ্কটি কাটেনি। বিশেষ করে পানি নামার পরেই আসলে ভাঙনটা বেশি দেখা যায়, সেই আশঙ্কার কথাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে বিস্তীর্ণ সবজি ক্ষেত থেকে শুরু করে এখানে আউশ ধানের চাষ হয়েছে, বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে এখানে বিস্তৃত এলাকায়। এইসব এলাকায় আমরা দেখছি যে পানিতে বিশাল এলাকা নিমজ্জিত ছিল এবং এখন পর্যন্ত অনেক এলাকা এখনো নিমজ্জিত আছে, পানির নিচে রয়েছে। কিছু আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এখানে দেখছি যে কিছু ধানক্ষেত থেকে পানি নেমে গিয়েছে এবং পুরনো যে ধানক্ষেত সেটি কিছুটা দৃশ্যমান হয়েছে, তবে স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে এই ধানক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে বিভিন্ন ফসলি মাঠ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শম্পা, কক্সবাজারের রামু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাফি, গত দুদিন ধরে দেশে যে ভারী বর্ষণ হয়েছে তার কারণে কক্সবাজারের রামুতে বিভিন্ন ফসলি এলাকা তলিয়ে গেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শস্যক্ষেত। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। সম্ভব দেশের বিভিন্ন অঞ্চলের খবর দেখছিলাম আমরা। বরিশাল থেকে যুক্ত ছিল খুলনা, যশোর, কিছুক্ষণ আগে আপনি বলছেন কক্সবাজার। এবার যদি আমরা রাজধানীতে সেখানে জানতে চাই, সেখানকার আবহাওয়ার খোঁজ খবর রাখছেন সহকর্মী হাসিব বিল্লাহ, তিনি আছেন কাকরাইলে। তার কাছ থেকে জানতে চাই যে হাসিব, উপকূলীয় এলাকায় তো ভারী বৃষ্টি হচ্ছে, রাজধানীতে টানা বৃষ্টি, এই বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? নাফি, যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং সেটি পশ্চিমবঙ্গ থেকে এই ভারতের পশ্চিম এবং উত্তর অঞ্চলে যাচ্ছে। কিন্তু এই পশ্চিম অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, এই ৩ অঞ্চল মিলিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে ব্যাপক এবং যেটি কিন্তু গতকাল মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকেও যদি রাজধানীর কথা বলি, আপনি জানতে চেয়েছিলেন, রাজধানীতেও দেখা যাচ্ছে যে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং বলে যে মুষলধারে বৃষ্টি চলছে বা টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং এই বৃষ্টিপাত আজকে সারাদিনই চলবে এবং একই সঙ্গে এটির আগামীকালও এই বৃষ্টি থাকবে, কিন্তু আগামীকাল এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। যদিও গতকাল যেভাবে বৃষ্টি হয়েছিল, সেই ঝড়ো হাওয়া বয়েছিল, সেটির পরিমাণ আজকে কিছুটা কম এবং আগামীকালও এর পরিমাণ কিছুটা কমে আসবে। আপনি দেখছেন যে বৃষ্টির প্রভাবে রাজধানীতে যান চলাচল কিছুটা কমেছে এবং অনেক মানুষ টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হয়েছেন কম। যারা বের হয়েছেন তারাও ছাতা নিয়ে এবং বিভিন্ন সরঞ্জামাদি নিয়েই কিন্তু বের হয়েছেন। আর রাজধানীতেও সহ খুলনা, যশোর, রাজশাহী এবং ময়মনসিংহ এই এলাকায় বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে তবে সিলেট, চট্টগ্রাম এবং রংপুর অঞ্চলে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু সারা দেশেই হচ্ছে। আর এই বৃষ্টিপাত এখন পর্যন্ত যে আবহাওয়া অফিস বলেছে যে এই বৃষ্টিপাত চলছে এবং আগামী কাল যত সময় গড়াবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং এটি বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ লক্ষ্য করা গিয়েছে, আবহাওয়া অফিস জানিয়েছে এবং রাজধানীতেও এই বৃষ্টিপাতের যত সময় গড়াবে তত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল নাফি। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে এবং এছাড়া হাসিব বিল্লাহ যারা জানাচ্ছিলেন আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা সম্ভাবনা রয়েছে। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সরকার পতনের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির 422 জন কর্মী শহীদ হয়েছেন। এ সময় দ্রুত নির্বাচনের দিকে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত
যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। কর্তৃত্ববাদী সরকারের বাস্তব নিদর্শন গণভবন। ছাত্র জনতার সম্মিলিত গণ আন্দোলনে পরাজিত এই ভবন নিপীড়ন, গুম, হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হিসেবে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তারুণ্যের কাছে স্বৈরাচারের যে পরাজয় তার নিদর্শন স্বরূপ গণভবন পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত হবে বলে মত তাদের। আরো জানাচ্ছেন সাজিদ আরাফাত। প্রতিবাদ প্রতিরোধে উত্তাল রাজপথ। কর্তৃত্ববাদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার লড়াই, যে লড়াই শোষণের বিরুদ্ধে। লক্ষ্য 15 বছরের আওয়ামী দুঃশাসনের অবসান, স্বপ্ন বৈষম্যের শৃঙ্খল ভেঙে সাম্য প্রতিষ্ঠার। 5 আগস্ট 2024 স্বৈরতন্ত্রের কবর রচনা করতে ছাত্র জনতা নামে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে। জনরোষের মুখে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জয়োল্লাসে মেতে ওঠে ছাত্র জনতা, গণভবন হয়ে যায় সাধারণ জনতার। এই গণভবন থেকেই সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নানা বৈষম্য, লুটেরাতন্ত্র আর অনাচারের জন্ম দিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মারক হিসেবে সেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরির পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ লক্ষ্যে গণভবন পরিদর্শন করেছেন সরকারের 3 উপদেষ্টা। 36 দিনের এই গণ অভ্যুত্থানের পুরো ঘটনা প্রবাহ সংরক্ষিত থাকবে এখানে, যা আওয়ামী শাসনামলে নিপীড়ন, গুম, হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য বহন করবে। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। নামে গণভবন হলেও এই ভবনটি কখনোই জনগণের ছিল না, বরং হয়ে উঠেছিল স্বৈরতন্ত্রের এক মূর্ত প্রতীক। জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণবিদ্রোহ, তাতে এই কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। আর সেই গণবিদ্রোহের স্মৃতির স্মারক হিসেবে এই গণভবনকে করা হচ্ছে জাদুঘর। এতে করে সব শ্রেণী পেশার মানুষের অবাধ যাতায়াত থাকবে এখানে। গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন গবেষকরা। তারুণ্যের কাছে স্বৈরাচারের যে পরাজয় তার নিদর্শন স্বরূপ গণভবন পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত হবে। তরুণরা এবং স্কুলের ছেলেরা, ছাত্রীরা টের পেয়েছে যে এই গণভবন হচ্ছে সব নষ্টের গোড়া, এবং এই যে এইখানে যে স্বৈরাচারের উত্থান হয়েছে এটা মানুষ জানতো। এখান থেকে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানুষ জানতো। মানুষ এটাও জানতো যদি এখান থেকে নির্দেশ দেওয়া হয় তাহলে ছাত্র জনতার উপর গুলি বন্ধ হবে। সুতরাং মানুষ গণভবনে গেছে এবং
আমি মনে করি যখন জাদুঘর হবে তখন মানুষ এখানে যেতেই থাকবে, মানুষের ঢল থামানো যাবে না। রাষ্ট্রীয় নৃশংসতা ও স্বৈরশাসনের নিদর্শন সংরক্ষণের উদ্যোগ অনেক দেশেই আছে, কিন্তু তারপরেও হিটলারের নাৎসি বাহিনীর অত্যাচার, রুশ শাসক স্টালিনের বিভীষিকাময় শাসনের অনেক তথ্য নিদর্শন সংগ্রহ করা সম্ভব হয়নি। সে কারণে জুলাই হত্যাকাণ্ডের জাদুঘর হিসেবে গণভবনের কিউরেটিং ব্যবস্থায় আন্তর্জাতিক মান অনুসরণের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পূর্ত বিভাগ আছে, স্থাপত্য বিভাগ আছে, তারা কাজটা যেটা কাঠামোগত সংস্কারগুলি করবেন, যা কিছু কিছু জিনিস অক্ষত রাখবেন। এই জাদুঘরটাকে আমাদের ইতিহাসের অংশ হিসেবে এটাকে আমাদের পরিণত করা যায়। মানুষ যখন ওই ঘরটায় থাকবে, বসবে, দেখবে, সে অনুভব করবে এবং সে আবেগে আন্দোলিত হবে, তার চোখ দিয়ে পানি পড়বে, সে শুনেছে যে মানুষ মানুষকে হত্যা করে, মারে, কিন্তু এই রকমের প্রত্যক্ষ দৃশ্য জান্তব দৃশ্য সে তো আগে দেখেনি। মানুষের অধিকার হরণের যে ইতিহাস রচিত হয়েছে গণভবনকে ঘিরে, তার বিশদ বর্ণনা ও নিদর্শন স্বৈরতন্ত্রকে বুঝতে দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি উল্লেখযোগ্য স্থাপনা হয়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। আর্থিক খাত সংস্কারে $1 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। এ নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন মুন্নাফ রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলছে? নাফি, মূলত বিশ্ব ব্যাংকের কয়েকজন প্রতিনিধি দল সকালে বাংলাদেশ ব্যাংকে এসেছিল, 11টার কিছুক্ষণ আগে এসেছিল এবং তারা গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনার পর তারা $1 বিলিয়ন অর্থ ছাড়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার ব্যাপারে তারা জানিয়েছে এবং এর জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ ডিসেম্বরের যে বিশ্ব ব্যাংকের বৈঠকে তাদের প্রধান কার্যালয় থেকে এটি অনুমোদন দেওয়া হবে, তারপরে বাংলাদেশ সেটি পাবে। এবং সেখানে বলা হয়েছে যে 750 মিলিয়ন ডলারের ব্যাপারে বলা হয়েছে যে এই $1 বিলিয়নের মধ্যে 750 মিলিয়ন পাবে হচ্ছে পলিসি বেসড লোন হিসেবে পাবে এবং ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন পাবে। এবং এই যে পাওয়ার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 3টি শর্তের কথা বলেছে বিশ্বব্যাংক। সেই 3টি শর্তের মধ্যে রয়েছে যে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে হবে এবং যে খেলাপি ঋণের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞায় পরিবর্তন করে আন্তর্জাতিক মানদণ্ডে মানে খেলাপি ঋণের সংজ্ঞায়িত করতে হবে খেলাপি ঋণকে এবং সেখানে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এবং যে অডিট ফার্মের কার্যবিবরণী অডিট ফার্মের যে বিষয়গুলো রয়েছে, টাস্ক ফোর্স যে নতুন মানে আর্থিক খাতে যে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্সের যে অডিট ফার্মের যে কার্যবিবরণী রয়েছে সেটি বিশ্ব ব্যাংককে অবহিত করতে হবে, বিশ্ব ব্যাংককে জানাতে হবে বা বিশ্ব ব্যাংকের সেই কার্যক্রমগুলো বা তাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে। অর্থাৎ বিশ্ব ব্যাংক যে 3টি শর্ত দিয়েছে, এই 3টি শর্তের মধ্যে থেকে 3টি শর্ত মেনে কিন্তু এই যে $1 বিলিয়ন দেওয়া হচ্ছে সেটি মানতে হবে। তো এখন পর্যন্ত এই ছিল যে বিশ্ব ব্যাংকের কয়েকজন প্রতিনিধি দল আজকে এটি অনুমোদন দিয়েছে, কিন্তু পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। আর্থিক খাত সংস্কারে $1 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক, সে খবর জানাতে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে সাভারের সব কারখানা খুললেও শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে 20টি কারখানা। এ বিষয়ে আরো জানাতে গাজীপুরের বিসিক শিল্প এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। শুরুতেই যাচ্ছি ইফতেখারের কাছে। ইফতেখার, শ্রমিকরা তো কাজে যোগ দিয়েছেন, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি দেখছেন সেখানে জানাবেন। জি, গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে পোশাক খাতকে ঘিরে যে অস্থিরতা কিংবা অরাজকতা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
গাজীপুরের কোথাও কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখেছি যে কোনো ধরনের যে সংঘাত কিংবা কোনো ধরনের যে সমস্যা সেটি কিন্তু তৈরি হয়নি। পোশাক খাতগুলোতে কিন্তু একেবারেই নিরাপদ কর্মপরিবেশে শ্রমিকরা কাজ করছেন। সকাল থেকে আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং আমরা এও দেখতে পেয়েছি যে শ্রমিকরা তাদের যে কাজ সেটি কিন্তু বেশ জোরে সোরে করছেন, কারণ বিগত কয়েকদিন ধরে দেখেছি যে অনেক কারখানা বন্ধ ছিল কিংবা বায়ারদের যে একটি সমস্যা তৈরি হয়েছিল, যে কারণে কিন্তু বায়াররা কিন্তু একটি নেতিবাচক একটি প্রভাব পড়েছে পোশাক কারখানাগুলো ঘিরে। সেখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে শিপমেন্ট সঠিক সময় করতে পারবে কিনা সেই একটি শঙ্কা তৈরি হয়েছিল, যে কারণে কিন্তু শ্রমিকরা এখন তাদের কাজগুলো কিন্তু দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা কারখানার যে শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, মালিক পক্ষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একটি এখন উদ্বেগের এবং শঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু অস্থিরতা বিরাজ করার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছিল, সে কারণে বেতনগুলো যেন সামনের দিকে যেন আর এরকম যেন কোনো সমস্যা না হয়। পাশাপাশি তাদের দেখেছি যে নতুন ক্রয়াদেশ কিন্তু তাদের কিন্তু সংকট রয়েছে। তাদের অধিকাংশ কারখানাগুলোতে দেখেছি যে তারা মালিক পক্ষ বলছেন যে তাদের ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়ার কারণে অর্ডার সংকট রয়েছে, যে কারণে তারা সামনের দিনগুলোতে তারা কিভাবে এটি মোকাবেলা করবেন সেটি তাদের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন। তবে সবকিছু মিলিয়ে যে গাজীপুরের যে শিল্প এলাকা সেটি শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, নিরাপদ কর্মপরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে পোশাক কারখানার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবারে যেতে চাই আশুলিয়ায়, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। কবির, জানাবেন যে সরকারি নির্দেশনার পরেও কেন গার্মেন্টস মালিকদের সঙ্গে শ্রমিকদের বৈঠক হচ্ছে না বা সমঝোতা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে সরকারি নির্দেশনার পরে মালিকদের এবং শ্রমিক পক্ষের সাথে কোনো বৈঠক হচ্ছে না, বিষয়টি এমন নয়। মালিক এবং শ্রমিক পক্ষের সাথে আলোচনা চলছে, কিন্তু আলোচনা আসলে আমরা ফলপ্রসূ হতে দেখছি না। দীর্ঘ 2 সপ্তাহের উপর কিন্তু শ্রমিক অসন্তোষে কিন্তু গোটা সাভার আশুলিয়া শিল্পাঞ্চল উত্তাল। তবে সেই শঙ্কার যে জায়গাটি ছিল, শ্রমিকদের যে অসন্তোষের একটি বড় একটি অংশ ছিল, সেই জায়গাটি থেকে কিন্তু মোটামুটি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিবেশ, এবং অনেকটাই শান্ত কিন্তু রয়েছে। এবং এই শ্রমিকদের সাথে শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের যে বিক্ষোভ কর্মবিরতি পালন করছে সেগুলোর নিরসনে কিন্তু সরকারের পক্ষ থেকে বিজিএমএর সদস্যদের সহ এবং শ্রম মন্ত্রণালয়ের লোকজন নিয়ে কিন্তু একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি। তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই সাভারের এবং আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে কিন্তু তারা কিন্তু আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে কিন্তু তারা তাদের কথাগুলো জানিয়েছেন যে অচিরেই তারা কী ধরনের সমস্যা রয়েছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সেগুলো চিহ্নিত করে কিন্তু এটার একটি সমাধান বের করবেন। এবং এছাড়া কিন্তু সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত স্বাভাবিক রয়েছে। তবে একটি কারখানায় আমরা শ্রমিক এবং স্টাফদের সাথে মালিক পক্ষের লোকদের সাথে একটু গণ্ডগোলের খবর পেয়েছি কিছুক্ষণ আগে। এছাড়া কিন্তু পরিবেশ শান্ত এবং স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছেন। বিশেষ করে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটতে পারে সেই লক্ষ্যে সড়কে সবসময় টহল দিচ্ছেন। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়া থেকে আমার কাছে বিস্তারিত। শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সমঝোতা না হয় আশুলিয়ায় বন্ধ রয়েছে 20টি পোশাক কারখানা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।